সেই কাক ভরে বেরিয়ে পড়েছি আমরা 6 বন্ধু। দুটো গাড়ি নিয়ে রওনা দিয়েছি শিমলিপাল জঙ্গলের পথে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত শিমলিপাল ভারতের অন্যতম বৃহৎ জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। ঘন জঙ্গল, মনকাড়া প্রাকৃতিক দৃশ্য, নানা প্রজাতির বন্যপ্রাণী এবং দুর্দান্ত সব জলপ্রপাত, এসবের টানেই আমাদের এই অভিযান। প্ল্যান একদম পরিষ্কার। NH-16, NH-49 আর গোপীবল্লভপুর রোড ধরে সোজা বারিপাদা হয়ে শিমলিপাল ফরেস্টের পিথাবাটা চেকপোস্টে পৌঁছানো, তারপর জঙ্গলের ভিতর দুটো নেচার ক্যাম্পে রাত কাটানো। প্রথম রাতে বারেইপানি আর দ্বিতীয় রাত কুমারী নেচার ক্যাম্পে। মাঝখানে ঘোরা হবে কয়েকটা সাইটসিইং স্পট। শেষ দিনে জাশিপুরে কালিকাপ্রসাদ চেকপোস্ট পেরিয়ে জঙ্গলের বাইরে এসে আবার রওনা দেব কলকাতার পথে। সব মিলিয়ে 2 রাত 3 দিনের একটা দারুণ টানটান অ্যাডভেঞ্চার। কলকাতা থেকে পিথাবাটা চেকপোস্টের দূরত্ব প্রায় 240 কিলোমিটার। পথে কয়েকটা ব্রেক ধরলে প্রায় 5.5 ঘন্টা লেগে যাবে। তাই তো এমন ভোরে রওনা দিয়েছি আমরা। আমাদের যে কোনো ট্যুরের সবচেয়ে বড় ভরসার জায়গাটা হলো আমাদের পরম মিত্র মণিশঙ্কর। ওর রোড সেন্স আর অ্যাডভেঞ্চারের প্রতি টান বরাবরই আমাদের চমকে দেয়। এর আগেও 2 বার এই অঞ্চল ঘুরে এসেছে মণি। গাইড ছাড়াই নিজেই গাড়ি চালিয়ে নিজের মতো করে পুরো এলাকা এক্সপ্লোর করেছে। তাই এখন রাস্তাঘাট, বাঁকে বাঁকে কোথায় কি আছে সবই ওর নখদর্পণে। এবারে ট্যুর প্ল্যান সেটাও ওরই হাতে তৈরি। নেচার ক্যাম্প বুকিং থেকে শুরু করে কোথায় দাঁড়াবো, কখন বেরোবো, সব খুঁটিনাটি মণি ঠিক করেছে। আমরা বাকি 5 জন শুধু ব্যাগ গুছিয়ে মণির সাথে ঝুলে পড়েছি। আমরা এখন প্রায় পিথাবাটা চেকপোস্ট পৌঁছে গেছি। শিমলিপাল টাইগার রিজার্ভে প্রবেশের জন্য ট্যুরিস্টদের জাশিপুর বা পিথাবাটা চেকপোস্ট ইউজ করতে হবে। জঙ্গলে প্রবেশের জন্য ট্যুরিস্টদের এন্ট্রি পাস আর গাড়ির পারমিটের প্রয়োজন। আপনি এই ওয়েবসাইটে ভিজিট করে আরও ডিটেলে জানতে পারবেন এবং এখানে অনলাইন বুকিং করতে পারবেন। এখানে যে কোনো গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র 180 মিলিমিটার বা তার বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকা LMV গাড়ি অনুমোদিত। সেডান ও হ্যাচব্যাক গাড়ি প্রবেশ করতে পারবে না। আরামদায়ক ও সেরা ভিউ পাওয়ার জন্য 12 সিটার সাফারি ভেহিকল অনলাইন বা অফলাইন বুক করা যেতে পারে। আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে বাংরিপোষি বা বারিপাদাতে নাইট স্টে করে পরদিন ভোরে পারমিট আর গাড়ির ব্যবস্থা করে দিনের দিন শিমলিপাল ফরেস্ট ঘুরে দেখতে পারেন। প্রতিটি ট্যুরিস্টের মাথাপিছু পার ডে হিসাবে এখানে যেমন ফি দিতে হয়, তেমনি প্রফেশনাল ক্যামেরা ইউজ করতে চাইলেও এখানে ফি জমা দিতে হয়। ড্রোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। চেকপোস্টে গাইডও ভাড়া পাওয়া যায়। শিমলিপালে আপনি নাইট স্টে করতে চাইলে গুড়গুড়িয়া, কুমারী, ভ্যারেপানি আর জামুয়ানি নেচার ক্যাম্পে থাকতে পারেন। এই ক্যাম্পগুলো শুধুমাত্র অনলাইনে বুকিং করা যায় ওড়িশা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন ওয়েবসাইটে। বুকিংয়ের মধ্যে থাকা খাওয়ার সমস্ত খরচ অন্তর্ভুক্ত থাকে। এই ব্যাপারে আমি পরে ডিটেলে বলবো। আমরা মোটামুটি বেলা পড়ার আগে পিথাবাটা চেকপোস্টে পৌঁছে গেছিলাম। মণি অলরেডি গাড়িগুলোর অনলাইন পারমিট করিয়ে রেখেছিল। বাকি কিছু অফিসিয়াল কাজ সম্পন্ন করে ফরেস্টে প্রবেশ করলাম। যাবার আগে সেলফি জোনে কিছু ছবি তুলে নিলাম।
পিথাবাটা চেকপোস্টের ঠিক কাছেই রয়েছে অপূর্ব সীতাকুণ্ড ওয়াটারফল। আমরা অবশ্য এই স্পটটি আগে থেকে আমাদের প্ল্যানে রাখিনি। চেকপোস্ট পার করে পরে পলপলা নদীর উপর একটা ছোট সেতু। সেই সেতু পার করতেই রাস্তা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি সোজা চলে যায় তারাজদি চেকপোস্টের দিকে, আর অন্যটি নদীর ধার ধরে বাম দিকে এগিয়ে যায় লুলুংয়ের পথে। শিমলিপালের পূর্ব প্রান্তে অবস্থিত লুলুং এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এখানে ঘন শালবন, পাহাড়ি ঝর্ণা এবং পাথর ঘেরা টিলা মিলিয়ে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ। লুলুংয়ে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটা মনোরম রিসোর্ট, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ আশ্রয়। আমরা সোজা এগিয়ে এলাম তারাজদি চেকপোস্টে। এখানে গাড়ির পারমিট দেখাতে হয়। এরপর পথে পড়বে আরও দুটো চেকপোস্ট। আমাদের এখন গন্তব্যস্থল হলো বেহরেপানি নেচার ক্যাম্প, যেখানে আজকের রাতটা কাটাবো। সেখানে পৌঁছে লাঞ্চ সারব। পথে আমাদের পরিকল্পনা ছিল দুটো ওয়াটারফল দেখার, জোরান্ডা আর বেহরেপানি ওয়াটারফল। তবে ইতিমধ্যেই বেলা 12টা পেরিয়ে গেছে, তাই স্থির হলো আজ শুধু জোরান্ডা ফলস দেখে নেচার ক্যাম্পে পৌঁছে যাব, আর বেহরেপানি ফলস আগামীকাল দেখব। চলার পথে মাঝে মাঝে আমরা ব্রেক নেব জঙ্গলের অনন্য সৌন্দর্য উপভোগ করার জন্য। পারমিট সংক্রান্ত মেইন কাজটা সেরে ফেলায় এখন সবাই চিন্তামুক্ত। রাস্তার ধারে ছায়াময় গাছপালা আর এক অদ্ভুত নিস্তব্ধতা, শহরের কোলাহল থেকে বহু দূরে। এই বিশুদ্ধ বাতাস আর চিরসবুজ অরণ্য এক স্বপ্নময় অভিজ্ঞতা এনে দেয়। এই অরণ্যের দুয়ার প্রতি বছর পর্যটকদের জন্য খোলা থাকে নভেম্বর মাস থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত, বর্ষাকালটা বাদ দিয়ে। দেখতে দেখতে পৌঁছে গেলাম ভজম চেকপোস্ট। মনি বলছিল ও প্রথম যখন এখানে এসেছিল এই চেকপোস্টগুলোই ছিল ওর পথপ্রদর্শক। এক একটি চেকপোস্ট থেকে পরবর্তী চেকপোস্টের দূরত্ব জেনে ও পথ মেপে এগোচ্ছিল। সঙ্গে গাইড থাকলে হয়তো এই হিসাব করতে হতো না, কিন্তু সেই সঙ্গে এমন এক অনন্য অভিজ্ঞতাও হতো না। আপনি হয়তো ভাবছেন গুগল ম্যাপ যখন আছে এত চিন্তা কিসের, কিন্তু বাস্তবতা হলো শিমলিপালে মোবাইল ফোনের কোনো নেটওয়ার্ক থাকে না। নো ফোন কল, নো ইন্টারনেট, অনলাইন পেমেন্টও সম্ভব নয়, কোথাও এটিএমও নেই। তাই পিথাবাটা চেকপোস্ট পৌঁছানোর আগে সমস্ত জরুরি ফোন কল সেরে ফেলুন এবং সঙ্গে কিছু ক্যাশ রাখুন। তবে কোথাও কোথাও বিএসএনএলের টাওয়ার পাওয়া যায়, আর বেহরেপানি ফলস ভিউ পয়েন্টে আপনি সব মোবাইল কানেকশানের নেটওয়ার্ক পেয়ে যাবেন। শুনেছি কাছাকাছি একটা নেটওয়ার্ক টাওয়ার আছে। এইভাবেই চলতে চলতে আমরা পৌঁছে গেলাম নিগিরধা চেকপোস্ট। এখন আমরা ধীর গতিতে এগিয়ে চলেছি লাল মাটি আর পাথরে ভরা আঁকাবাঁকা রাস্তা ধরে জোরান্ডা জলপ্রপাতের দিকে। আর আধা ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি জোরান্ডা ওয়াটারফল ভিউ পয়েন্টের কাছে। গাড়ি পার্ক করে কিছুটা হেঁটে এগোনোর পর দৃশ্যমান হলো এই ওয়াটারফল। একটানা প্রায় 150 মিটার উপরে পাহাড় চূড়া থেকে সাদা ধবধবে জলের ধারা সোজা নেমে আসছে নিচে, যেন আকাশের কোলে জন্ম নেওয়া এক স্বর্গীয় নদী পড়ে যাচ্ছে মাটির বুকে। আমরা খুব সাবধানে পাহাড়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করছিলাম। জল পড়ার আওয়াজটা এতই প্রবল যে চারপাশের পাখিরা যেন চুপ হয়ে গেছে তার সম্মানে। ফেনার মতো জলরাশি ঝরে পড়ছে পাথরের বুকে, আর চারপাশে মিশে যাচ্ছে ঘন সবুজের চাদরে। আমরা এইবার ধীরে ধীরে ফিরে চললাম গাড়ির দিকে। এখন দুপুর 3টে বেজে গেছে। সারাদিনের ক্লান্তি আমাদের গ্রাস করেছে, সঙ্গে খিদেও পেয়েছে। জোরান্ডা ওয়াটারফলের এই মায়াবী সৌন্দর্য মনে গেঁথে নিয়ে
আমরা এগিয়ে চললাম বেহরেপানি নেচার ক্যাম্পের দিকে। এখান থেকে দূরত্ব মাত্র 19 কিলোমিটার। বেহরেপানি নেচার ক্যাম্পে পৌঁছেই আমরা ছুটে গেলাম ডাইনিং রুমের দিকে। সেখানে আমাদের অপেক্ষায় ছিল গরম গরম সুস্বাদু লাঞ্চ। খিদেতে কাতর আমরা গোগ্রাসে সবকিছু গলদ্ধকরণ করে ফেললাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, রকমারি ভাজাভুজি, টক দই, স্যালাড আর মুখরোচক ডিমের ঝোল। ক্যাম্পের বাইরে একটু দূরেই কয়েকটা দোকান আছে, সেখানে শালপাতায় মোড়া সুস্বাদু পোড়া চিকেন পাওয়া যায়, যার স্বাদ পেয়েছিলাম ঠিক পরদিন। সে গল্প পরে ডিটেলে বলবো। এই ক্যাম্পের কর্মীরা থাকেন পাশেই একটা গ্রামে। তাদের অভ্যর্থনার প্রথা যেন প্রকৃতির এক আদি রীতি। আমরা ডাইনিং রুম থেকে বেরোতেই দুজন মহিলা এগিয়ে এলেন। হাতে ছিল প্রদীপ, ফুল আর চন্দনে সাজানো থালা। একে একে সবাইকে কপালে চন্দনের টিপ পরিয়ে ফুল ছিটিয়ে দিলেন। এমন আন্তরিক অভ্যর্থনা আমরা ভাবতেই পারিনি। মনে হচ্ছিল আমরা অতিথি নই, যেন বহুদিনের আপনজন ফিরে এসেছে প্রকৃতির কাছে। এই আতিথেয়তা শুধু এক প্রথা নয়, এ যেন জঙ্গলের প্রাণের সংস্কৃতি। এই অভিজ্ঞতা আমাদের মনে থাকবে আজীবন। এইবার আমাদের রুমগুলোর দরজা খুলে দেওয়া হলো। এখানে দু ধরনের রুম রয়েছে, কটেজ আর নাওয়াসান্তাল ওল্লা। কটেজ রয়েছে মোট 8টি আর নাওয়াসান্তাল ওল্লা রুম রয়েছে 4টি। এগুলোর রেট যথাক্রমে পার নাইট হিসাবে 4500 টাকা ও 5000 টাকা। নাওয়া মানে নতুন আর ওল্লা মানে কুটির বা ঘর। সব মিলিয়ে দাঁড়ায় যে নতুনভাবে তৈরি সাঁওতালি ঘর। এই বিশেষ নামকরণটি করা হয়েছে স্থানীয় সাঁওতাল উপজাতির সংস্কৃতি ও স্থাপত্যকে সম্মান জানিয়ে। প্রতিটি রুম ডবল বেডেড ও নন এসি। এক্সট্রা পার্সন থাকলে পার নাইট 1000 টাকা এক্সট্রা চার্জ লাগবে। রুম বুকিং অনলাইনে করতে হয় এবং পুরো টাকাটাই আগাম দিতে হয়। এখানকার ক্যান্সেলেশন পলিসি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এদের ওয়েবসাইটেও এই ডিটেল পেয়ে যাবেন। রুমের ট্যারিফের সাথে যুক্ত হয় 12% জিএসটি আর 10% ট্রানজ্যাকশন চার্জ। ট্রানজ্যাকশন চার্জের উপর আবার 18% জিএসটি প্রযোজ্য। হিসাবটা বড়ই জটিল। আমি স্ক্রিনে একটা রুমের একদিনের ভাড়ার এক্সাম্পল দেখিয়ে দিলাম। এছাড়াও প্রত্যেক পর্যটককে মাথাপিছু প্রতিদিন 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। আমরা 6 জন 3টে নাওয়াসান্তাল ওল্লা রুম বুক করেছিলাম এক রাতের জন্য। পুরো খরচের হিসাবটা স্ক্রিনে দেখে নিন। এই ভাড়ার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার ইনক্লুডেড। নির্দিষ্ট সময়ে চাও পেয়ে যাবেন। পুরো ক্যাম্প চলে সোলার ইলেকট্রিসিটিতে। বাথরুমে গিজার নেই, তবে গরম জল লাগলে এনারা বালতি ভরে দিয়ে যাবেন, মানে রানিং হট ওয়াটার সার্ভিস। রুমগুলো যথেষ্ট বড়, ঝকঝকে আর প্রয়োজনীয় আসবাবপত্রে সজ্জিত। দেয়ালের কারুকার্য আর নকশা আপনাকে জঙ্গলে থাকার একটা ফিলিংস দেবে। এখানে রাত নামলেই চারপাশে নেমে আসে নিস্তব্ধতা আর ঘন অন্ধকার। আর তখন কিছু করণীয় থাকে না, শুধু প্রকৃতির গাঢ় নীরবতা। তাই ডিনারে রুটি আর চিকেন খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন ভোরবেলা সূর্যের প্রথম আলো ফুটতেই আমি বেরিয়ে পড়লাম নেচার ক্যাম্পের চারপাশটা ভালো করে ঘুরে দেখার জন্য।
বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই মনোমুগ্ধকর ক্যাম্প, যার 3 দিকে ঘন সবুজ জঙ্গল আর সামনের দিকে এক শান্ত ছোট্ট গ্রাম যেন নিঃশব্দে অপেক্ষা করে আছে নতুন দিনের। চারপাশে বিশাল বিশাল গাছ, পাখির ডাক আর হালকা হিমেল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ। আমাদের রুমগুলোর সামনে রয়েছে সুন্দর বাগান আর রং বেরঙের ফুল। আচমকাই চোখে পড়ল কিছু বানর গাছের উপর লম্ফজম্ফ করে বেড়াচ্ছে। তখনই মনে পড়ল গত রাতের সেই ধূপধাপ শব্দগুলো। আসলে ওটা ওদের কীর্তিকলাপ ছিল। হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটা সাইনবোর্ড। বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। ওতে লেখা আছে সাপ হইতে সাবধান। আমার আবার সাপে খুবই ভয়। এইবার আমার লম্ফজম্ফ বন্ধ হয়ে গেল। আমি খুব সাবধানে মাটির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলাম। এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস আর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। ইনডোর গেমসে রয়েছে টেবিল টেনিস, লুডো, চেস আর ক্যারাম। আউটডোর অ্যাক্টিভিটিতে পেয়ে যাবেন ব্যাডমিন্টন, সাইক্লিং, বার্মা ব্রিজ আর ক্যানোপি ওয়াক। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট একটা পার্ক। সেখানে পাবেন রঙিন দোলনা, স্লাইড আর ঢেকি। একটা ঘরে দেখলাম সারি সারি সাইকেল রাখা। চাইলে ক্যাম্পাসের ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় সাইক্লিং করা যায়। আমি ভাবলাম এইবার একটু অ্যাডভেঞ্চার খেলা যাক। প্রথমে উঠে পড়লাম বার্মা ব্রিজে, কিন্তু সেখানে উঠে বুঝলাম এই বয়সে আমার দ্বারা এই অ্যাডভেঞ্চার হবে না। তাই সেখান থেকে নেমে শটান উঠে পড়লাম ক্যানোপি ওয়াকে। মনে পড়ে গেল বছর কয়েক আগে লোলেগাঁওতে এমনই ক্যানোপি ওয়াকে হেঁটেছিলাম, তবে সেটা ছিল বেশ জীর্ণদশার। সেই তুলনায় এটা বেশ শক্তপোক্ত। তাই সাহস করে হাঁটা শুরু করলাম। মাঝে মাঝে দুলতে শুরু করলে দাঁড়িয়ে পড়ছিলাম। ঠিক সেই সময় মাথার উপর ঝুলে থাকা গাছের পাতাগুলোতে চোখ পড়তেই আবার মনে পড়ে গেল নিচের সেই সাপের সাইনবোর্ডটা। মনে হলো সাপ যদি গাছের ডাল বেয়ে নিচে নেমে আসে তাহলে তো আমার রক্ষে নেই। এই চিন্তা মাথায় ঢুকতেই ক্যানোপি ওয়াকটা যেন দ্বিগুণ দুলতে শুরু করলো। ভয় আর রোমাঞ্চ মিলিয়ে এক হাড়হিম করা মুহূর্ত। ক্যাম্পের চারপাশ জুড়ে রয়েছে সুন্দরভাবে সাজানো রাস্তা, যা বাউন্ডারির পাশ ঘেঁষে ঘুরে গেছে পুরো এলাকা জুড়ে। আমরা সেই পথ ধরে বেশ কিছুক্ষণ হেঁটে বেড়ালাম। প্রকৃতি যেন তার রূপ আর রহস্য একসঙ্গে সাজিয়ে রেখেছে। মাথার উপর আকাশ ছুঁই ছুঁই লম্বা গাছ, তাদের ফাঁক বলে দূরে দেখা যাচ্ছে আমাদের রুমগুলো। একটা স্নিগ্ধ নির্জন সকাল। এরপর আমরা রুমে ফিরে এলাম। স্নান সেরে খেলাম লুচি আর আলুর দম। সকালটা যেন একদম জমে গেল। ব্রেকফাস্টের পর আমরা তৈরি চেক আউটের জন্য। এখন সময় ফটোশ্যুটের। শেষ মুহূর্তের ক্যাম্পের স্মৃতিগুলো ধরে রাখছি ক্যামেরায়। এই ছিল শিমলিপাল ট্যুরের প্রথম পর্ব। সামনের পর্বে দেখাবো ব্যারেপানি ওয়াটারফল, উস্কি ওয়াটারফল, কুমারী নেচার ক্যাম্প। সঙ্গে থাকছে অনেক দরকারি তথ্য আর আমাদের নিজেদের অভিজ্ঞতা। এই পর্বের এখানেই ইতি টানছি। ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে।